2024-2025 অর্থবছরের বাজেটের উপর আলোচনা অব্যাহত রয়েছে। এখন মাননীয় সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম 220 মাদারীপুর 3 আলোচনায় অংশগ্রহণ করবেন। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক সংসদে বাজেট প্রস্তাবের উপর আমাকে আলোচনার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। আলোচনা পূর্বে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ 1975 সালের প্রায় আগরতলা কুচক্রীদের হাতে শাহাদাত বরণ করেছেন। মুক্তিযুদ্ধের প্রাককালে 30 লক্ষ শহীদদের, 2 লক্ষ ত্যাগ স্বীকারকারী মা বোনদের, ভাষা শহীদদের, জেলখানায় জাতীয় 4 নেতা সহ স্মরণ করছি 2004 সালে 21 আগস্ট তারা গ্রেনেড হামলায় জীবন দিয়েছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা প্রকাশ করছি মানবতার মা বিশ্ব নেতা জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তিনি নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচনে পরিণত করার জন্য দলীয় প্রার্থীর সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে আমাকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচন এলাকা মাদারীপুর 3-এর অসংখ্য ভোটারদের, যারা যার পকেট অর্থ ব্যয় করে আমাকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করেছেন। মাননীয় স্পিকার, যে জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের জন্য 2-4টি দাবি উত্থাপন করছি। আমার নির্বাচন এলাকার জনগণকে এখনো প্রতি বছর বাসের সাঁকো দিয়ে খালের উপর দিয়ে চলাচল করতে হয়। আমার নির্বাচন এলাকায় 100-এর বেশি 10 মিটার থেকে 15 মিটার দৈর্ঘ্য বাসের সাঁকো দিয়ে জনতা চলাচল করছে। এই সকল স্থানে 100 মিটারের নিম্নে ব্রিজ এবং কালভার্ট তৈরি করে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় এলইডি এবং দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি অনুরোধ রইল। অসংখ্য কাঁচা রাস্তা সহ রাস্তাবিহীন অবস্থার মধ্যে জনগণ বসবাস করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সর্বস্তরের জনগণের প্রাণের দাবি কালকিনি উপজেলা সদরে অবস্থিত কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজটি জাতীয়করণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয়করণের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক শিক্ষা মহোদয়ের টেবিলে আছে। দেশের মানুষের মাননীয় স্পিকার, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু যে কর্ম পরিকল্পনা সাজিয়েছিলেন তা সমাপ্ত করার সময় কুচক্রীরা তাকে দেয়নি। আল্লাহর ইচ্ছায় তার অসমাপ্ত মহান পরিকল্পনা তার সুযোগ্য কন্যা বাঙালি জাতির গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট উত্থাপনের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি রাষ্ট্রীয় যাবতীয় ব্যয়, সেবা এবং উন্নয়ন সর্বক্ষেত্রে গণমুখী বাজেট প্রণয়নের জন্য আভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর প্রদান ও আদায়ের পদ্ধতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধব করে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। 2009-2010 অর্থ বছরে মোট কর রাজস্ব আহরণের পরিমাণ ছিল মাত্র 62,485 কোটি টাকা। তা ধাপে ধাপে বৃদ্ধি করে 2024-25 অর্থ বছরে মোট 5,41,000 কোটি রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপি 9.7%। উক্ত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করেছেন, যা বাস্তবায়ন করতে পারলে দেশের অগ্রগতি আশাতীতভাবে অর্জিত হবে। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বাভাবিক অবকাঠামো খাতে মোট 2,06,569 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 25.92%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,16,111 কোটি টাকা, যা মোট বরাদ্দের 27.12%। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে 1,68,000 কোটি টাকা, যা মোট বরাদ্দের 21.17%। বৈশ্বিক সমস্যার জন্য সুদের হার ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে। একই সাথে মার্কিন ডলারের বিপরীতে টাকার উল্লেখযোগ্য পরিমাণ অবনতি ঘটেছে।
এ প্রেক্ষিতে 2024-25 অর্থ বছরে বাজেটে সুদ পরিশোধ বাবদ 1,13,500 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে, যা মোট বরাদ্দের 14.24%। মাননীয় স্পিকার, বাজেট ঘাটতি অর্থায়ন সুচিন্তিত প্রাজ্ঞ সামাজিক অর্থনৈতিক নীতি কৌশল অবলম্বনে আমাদের ঋণ ব্যবস্থাপনা ঝুঁকিমুক্ত রয়েছে মর্মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে, যাতে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সামগ্রিক বিষয়ে গুরুত্ব আরোপ করে বরাদ্দের প্রস্তাব আসছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 4 বাস্তবায়নের লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সমাজের পিছিয়ে পড়া, বিশেষ করে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস প্রকল্পের আওতায় অস্থায়ী একাডেমি চালু করা হয়েছে, যেখানে বর্তমানে বহির্বিভাগ সেবা হিসাবে শিশু অভিভাবকদের কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে। মাননীয় স্পিকার, গত 1.5 দশকে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যুর হার, নবজাতকের মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে। প্রত্যাশিত আয়ুষ্কাল 2007 সাল ছিল 66.6 বছর, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে 72.3 বছর উন্নীত হয়েছে। শিশু ও নারীদের বিভিন্ন মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষার জন্য সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI অব্যাহত রেখেছে, যার মাধ্যমে 11টি মারাত্মক রোগের প্রতিষেধকমূলক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের সকল 10 বছর থেকে 14 বছর বয়সী কিশোরী ও শিক্ষা প্রতিষ্ঠানের 5ম থেকে 9ম শ্রেণী পড়ুয়া ছাত্রীদেরকে ক্যাম্পেইন আকারে প্রথম ধাপে টিকাদান ইতিমধ্যে ঢাকা বিভাগে সম্পন্ন করা হয়েছে। 2025 সালে সদস্য, আপনার সময় শেষ। 2 মিনিটের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ। ভ্যাকসিন ও জাপানিজ এনফ্লাইটিস ভ্যাকসিন সংযোজন করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, জাতির পিতা স্বাস্থ্যসেবা খাতকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করে সারা দেশে মোট 18,000 কমিউনিটি ক্লিনিক নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে 14,311টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। এ সকল কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে এবং 27 ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য নরমাল ডেলিভারিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলো কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, সম্প্রতি জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিক মডেল দিয়ে প্রথম রেজুলেশন গ্রহণ করে শেখ হাসিনাকে বিশ্ব সম্প্রদায়ের নিকট দ্য হাসিনা ইনিশিয়েটিভ শীর্ষ রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে। তার এই পদক্ষেপ জাতিসংঘ অন্য সদস্য রাষ্ট্রগুলোকে অনুসরণের আহ্বান জানিয়েছেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা খাতকে ডিজিটালাইজেশনের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টির সাথে স্বাস্থ্য বাতায়ন নামে একটি হেলথ কল সেন্টার চালু করা হয়েছে, যার মাধ্যমে মানুষ ঘরে বসে মোবাইলে 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা সেবা পাচ্ছে। তাছাড়া স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘের 19তম সাধারণ পরিষদে বলেছিলেন, আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি, মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম। পৃথিবীর সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে, যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। জাতির পিতার দর্শন করে 1 মিনিট বলবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তেই বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রণালয় মন্ত্রী 2024-25 অর্থ বাজেট প্রস্তাবে মহান সংসদে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আশ্চর্য লাগে, ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে গড়ার কাজে হাত দিয়ে সেই স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ বিনির্মাণের লক্ষ্যে বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। স্বল্পতর সময়ের মধ্যে তিনি আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট প্রোগ্রাম বাস্তবায়ন, বেদবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্রের স্থাপন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সদস্যপদ লাভ করে
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড টেসিস ও বাংলাদেশ কেবল শিল্প সংস্থা প্রতিষ্ঠা, দেশে প্রযুক্তি পণ্য উৎপাদনের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ শিল্প গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা সহ অসংখ্য দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছিলেন। মাননীয় স্পিকার, জাতির পিতা যজ্ঞের উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ডিজিটাল সদস্য সময় তো শেষ, বলুন, শেষ করুন। 1 মিনিট করেছিলেন, তা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার 21টি বিষয়ের উপর অগ্রাধিকার দিয়ে মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাব দিয়েছেন, তা সর্বজন গৃহীত বলে সর্বমহল গ্রহণ করেছে। সকল সফলতার দাবিদার মাননীয় স্পিকার দেশের জনগণের সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে ইতিমধ্যে উন্নয়নশীল দেশের সকল শর্ত পূরণ করে 2026 সালে নিশ্চিত রূপে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশকে উত্তরণ করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপহারভোগীদের ইলেকট্রনিক উপায় গভর্নমেন্ট টু পার্সন ব্যবস্থায় ভাতা বিতরণ কার্যক্রম 2011 সালের 14 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। 23-24 অর্থ বছরে মোট 1,15,31,567 জনকে G2P পদ্ধতিতে ভাতা প্রদান করা হচ্ছে। তাছাড়া দেশব্যাপী প্রতিবন্ধকতা জরিপ সম্পন্ন করা হয়েছে। শনাক্তকৃত প্রায় 33.34 লক্ষ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম, 264 চাঁদপুর 5। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। কত মিনিট? ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারের সদস্যবৃন্দ এবং আরও অনেককে 1975 সালের 15 আগস্ট এক নির্মম কলঙ্কজনক হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিলেন। 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জীবিত সকল বীর মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনসাধারণ, যাদের আত্মত্যাগের ফলেই পেয়েছি আমরা এই স্বাধীনতা। মাননীয় স্পিকার, জুন মাসে আজকে আমি যখন এই বক্তব্য রাখছি, আর 2 দিন পর 23শে জুন, আজ থেকে 75 বছর আগে এই জুন মাসের 23 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সুদীর্ঘ সময়ে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য যে ইতিহাস, যে আন্দোলন সংগ্রাম এবং মানুষের অধিকার আদায়ের যে ইতিহাস, মুক্তিযুদ্ধে প্রস্তুতির ইতিহাস, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের ইতিহাস, সেই ইতিহাসের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই দলটির যে সকল নেতা কর্মী তার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন, সেই আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। আজকে তাদের সকলকেই আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করি এবং জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও অগ্রগতির পথে যেভাবে এগিয়ে চলেছে, এই আওয়ামী লীগের নেতৃত্বে আমি বিশ্বাস করি বাংলাদেশ পৃথিবীতে একটি উন্নত মর্যাদাশীল জাতি হিসাবে ইতিমধ্যে যে পরিচয় লাভ করেছে, সেই পরিচয় আরও উন্নতর এবং আরও উজ্জ্বলতম হবে। মাননীয় স্পিকার, এবার বাজেটে ব্যয় ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা, যার মধ্যে পরিচালনা ব্যয় 4,68,000 কোটি টাকা এবং এডিপি ব্যয় 2,65,000 কোটি টাকা। কিন্তু আয় আসছে মাত্র 5,41,000 কোটি টাকা, ফলে ঘাটতি থেকে যাচ্ছে 2,56,000 কোটি টাকা। যা আমার মনে হচ্ছে যে এই ঘাটতি বা যেটা আমরা ঋণ এবং লোন নিতে না পারি, তাহলে আমাদের উন্নয়ন কাজটা বন্ধ হয়ে যাবে।
কিন্তু আমরা সেটা হতে দেব না। অতীতেও আমরা ঘাটতি বাজেট নিয়ে আলোচনা করেছি। ঘাটতি বাজেট প্রতিবারই হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই ঘাটতি বাজেট দিয়েই কাজ করা হয়। যদি কেউ এমন বলেন যে ঘাটতি বাজেট না, আমরা সারপ্লাস বাজেট, এটা পৃথিবীর খুব কম দেশে সেটা হয়। যারা তেল সমৃদ্ধ তারা হয়তো তেল বিক্রি করে যে টাকা দেয় সেটা দিয়ে তারা একটা সারপ্লাস বাজেট দিতে পারে, কিন্তু আমরা উন্নয়নশীল সকল দেশই এই ঘাটতি বাজেট নিয়ে এগোতে হবে। এবং এখানে আমাদের চিন্তা করতে হবে, আমরা যে করারোপের কথা বলছি সেই করারোপ বা অন্য কোনো পন্থায় যেন গরিব সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটি রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন খাতে ব্যাপক অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ আহরণের অনেকগুলো পথ আছে, সেগুলো আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করেছেন। কিন্তু আহরিত সম্পদের সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করাটাই সবচেয়ে গুরুতর বিষয়। এখানে আমাদের অপচয় রোধ করতে হবে, সম্পদের ব্যবহারে স্বচ্ছতা আনতে হবে এবং এই সম্পদ ব্যবহার করে আমরা যে উন্নয়ন কাজগুলো করছি বা যেসব কাজ হচ্ছে সেসব কাজের গুণগত মান নিয়ে অনেক অভিযোগ আছে। আমরা এমডিজি গোল অর্জন করেছি, এসডিজি নিয়ে কাজ চলছে, কিন্তু উন্নয়ন যদি সঠিকভাবে না হয় সেই উন্নয়ন আমরা ধরে রাখতে পারবো না। এখানে অনেক অভিযোগ আছে, যারা কন্ট্রাক্ট নেয় কাজের মান অত্যন্ত খারাপ। মাননীয় স্পিকার, এটা আমি বাধ্য হচ্ছি এটা বলার জন্য। গ্রামাঞ্চলে মানুষ দেখে কন্ট্রাক্টররা কাজ নেয় 2-3 বছর ফেলে রাখে। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ এত নিম্নমানের, 1 বছর যেতে না যেতেই প্লাস্টার খুলে পড়ে এবং সেখানে রড দেখা যায়। আমাদের যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারা এইসব দেখে আমাদের সম্পর্কে তারা কি ভাববে? আমরা যে সংসদ সদস্য হয়ে আসছি, জনগণের প্রতিনিধি, আমাদের সন্তানরা যখন দেখবে যে কন্ট্রাক্টররা কাজ খারাপ করছে, আমরা সেটা বন্ধ করতে পারছি না, আমরা এইসব সন্তানদের কাছে কিভাবে জবাবদিহিতা করব? কাজী সরকারের আমি মনে করি যে সম্পদে আমার আছে এই সম্পদের আমার হিসাব মতে প্রায় 30 থেকে 40 ভাগ অপচয় হয়, কন্ট্রাক্টররা নষ্ট করে, অবহেলার জন্য নষ্ট হয়। এটাকে আমাদের বন্ধ করতে হবে। আমি যেহেতু আমার সময় কম, আমি বেশি কথা বলবো না। কয়েকটি বিষয় নিয়ে প্রত্যেকবার আমি বক্তব্য রাখি, আজকেও সংক্ষেপে। স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, কৃষি এবং কর্মসংস্থান এবার যুক্ত হয়েছে, চাকরিতে যোগদানের বয়স এবং অধুনা কোটা সিস্টেম নিয়ে বেশ কথাবার্তা চলছে। এগুলোকে আমরা হালকাভাবে না নিয়ে, এরা আমাদের সন্তান, নতুন প্রজন্ম, এদের একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেওয়ার জন্য আমরা যারা এখানে মুক্তিযুদ্ধ করেছি, যারা ছিলেন, আমরা যুদ্ধ করেছেন এই প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তারা আন্দোলন করছে, আমাদের সে আন্দোলনের ভাষা বুঝতে হবে, সেটা অনুধাবন করে আমাদের একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টে যেতে হবে, যেন এই আন্দোলনটা জনগণকে আমাদের দিকে, আমাদের পক্ষ থেকে সরিয়ে না নিয়ে যায়। কারণ এই প্রজন্মের কাছে আমরা একদিন ক্ষমতা হস্তান্তর করবো, রাষ্ট্রের দায়িত্বভার। 2 মিনিট বলবেন। জি মাননীয় স্পিকার, আপনি তো আমার পাশেই বসেন, আমাকে একটু বেশি দিন। একদম পাশেই বসি, কম কথা বলি, তখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, তারপরে আপনি বন্ধ করে দেবেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্যমন্ত্রী এখানে নেই, আমি বারবার একটি কথা বলে আসছি। আমরা যারা মোটামুটি ভালো আছি, অসুখ বিসুখে আমরা চিকিৎসা পাই, যে মানুষগুলো দারিদ্র সীমায় আছে 20 ভাগ মানুষ, আপনি হিসাব করুন, 1971 সালে 7.5 কোটি মানুষের 40 ভাগ দারিদ্র সীমার নিচে ছিল, সেটা হলো 3 কোটির মতো মানুষ। আজকে 17 কোটি মানুষের 20 ভাগ সংখ্যায় কিন্তু সমান দাঁড়াচ্ছে, ওই 3 কোটি মানুষই এখনো দারিদ্র সীমায় রয়ে গেছে। আমাদের এই বিষয়টা বিবেচনায় এনে এই মানুষগুলো কোনো মতে দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারছেন, তাও আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় এনে তাদেরকে দুবেলা খেয়ে বাঁচার সুযোগ করে দিয়েছেন। কিন্তু তাদের পরিবারের যখন একজন রোগী হাসপাতালে নিতে হয়, তারা জানে না কোন হাসপাতালে যাবে, কিভাবে যাবে। একটা অ্যাম্বুলেন্সের টাকা তাদের কাছে নাই, প্যারাসিটামল কেনার টাকা তাদের কাছে থাকে না।
এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু আমাদের নিজেদের সুযোগ সুবিধার চিন্তা করলে হবে না, গ্রামের অবহেলিত বঞ্চিত এই মানুষদের কথা আমাদের ভাবতে হবে। তাদের সবকিছু চিন্তা ভাবনা করে আমি আগেও বলেছিলাম যে স্বাস্থ্য সেবাটা যেন যে মানুষগুলো তার জন্য মূল্য দিতে পারে না, যার ইনকাম নাই, সেজন্য বিনামূল্যে সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা পায়, এই ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। আমি জানি আমাদের সম্পদের সীমাবদ্ধ আছে, কিন্তু আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা আমি এখানে সংসদে জাতির উদ্দেশ্যে এবং এখানে আমাদের সম্মানিত সকল সংসদ সদস্যদের কাছে আমি সমর্থন চাইব যে আপনারাও যেন এই বিষয়টা নিয়ে আলাপ করেন। একদিনে না হোক, কিন্তু একটা পরিকল্পনা অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের সামনে তুলে ধরতে পারেন। 2 মিনিট মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা পরিকল্পনা অন্তত তুলে ধরুক যে কি প্রক্রিয়া করলে আমরা গরিব মানুষগুলোকে স্বাস্থ্য সেবা দিতে পারবো বিনামূল্যে, যারা এটার জন্য কোনো অর্থের যোগান দিতে পারছে না। মাননীয় স্পিকার, এবার আসি সামাজিক নিরাপত্তা বেষ্টনী। যে বরাদ্দ সরকার দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে এদেশে মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে, কারণ তার আগে কেউ এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে চিন্তা ভাবনা করে নাই। এখানে একটা বিষয় আছে, যারা এই নিরাপত্তা কার্ডগুলো দেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভাতা দিচ্ছেন, ভাতার কার্ড দিচ্ছেন, আর লোকদেরকে বলছেন আমি তোমাকে কার্ডটা দিলাম। এরা কিন্তু কখনো বলে না মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এই কার্ড দিয়েছে, তারা বলে আমি তোমাকে এই কার্ডটা দিলাম। তারা তাদের ভোটের হিসাব করে এইসব কথা বলে। এই অপপ্রচার বন্ধ করতে হবে। এগুলো দিচ্ছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন, ভূমিহীন এবং গৃহহীনদের ঘর দিয়েছেন। ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, আমি তাদের নাম বলবো না বা ডেজিগনেশন বলবো না, তারা বলে তোমাকে আমি এই ঘরটা দিলাম। কোন কোন জায়গায় আমি এমনও দেখেছি সেই ঘরে ওনারা নিজের নেম প্লেট লাগায়। আমি 2-1 জায়গায় এটা খুলে ফেলেছি। মাননীয় স্পিকার, জিনিসগুলো আমাদের অনুধাবন করতে হবে। আরেকটি বিষয় আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে গ্রামাঞ্চলে আমাদের এমনি কৃষি জমি খুব কম। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে কৃষি জমি ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু গ্রামাঞ্চলে কি হচ্ছে, রাত্রিবেলা হলে কৃষি জমির মাটি কেটে নিয়ে ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে, ইট তৈরি করা হচ্ছে। এখন যে হারে কৃষি জমি নষ্ট হচ্ছে, এভাবে যদি আর 2-3 বছর চলে, জনসংখ্যা বাড়তে থাকে, তাহলে আপনার খাদ্য সংকট সৃষ্টি হবে। সদস্য 1 মিনিট। তাহলে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করার আগে এখানে মাননীয় আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব চলে গেছেন একটু আগেই। আমার হাজীগঞ্জ বাজার বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চিঠি লিখেছিলাম, সেটা যোগাযোগ মন্ত্রীর ওখানে গিয়েছে, তাও কয়েক বছর আগে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাকে অনুরোধ করব এই বাইপাসটি অতি দ্রুত যেন কাজ শুরু করা হয় অথবা প্রকল্প গ্রহণ করা হয়। এবং বক্তব্য শেষ করার আগে আমি হাজীগঞ্জ শাহরাস্তিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই নিয়ে তারা 5বার আমাকে এই সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে, সেজন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং আমার এলাকাবাসীকে এটুকু শুধু আশ্বস্ত করতে চাই, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা 71 সনে যারা যুদ্ধ করেছি, সে যুদ্ধের মাঠে আমাদের মৃত্যু হতে পারত। আমরা যে শেষ করুন। 1 মিনিট দেন আর। আমরা চেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ, নতুন প্রজন্মের জন্য আমরা একটা সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখানে মাননীয় প্রধানমন্ত্রীরও কিছুটা সহায়তা আমাদের প্রয়োজন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জন্য ধন্যবাদ জানাই। বিশ্ব যখন একটা জটিল পরিস্থিতির মধ্যে নিমজ্জিত, একদিকে যুদ্ধ এবং অন্যান্য করোনা সংকটের ফলে অর্থনৈতিক সংকটের মধ্যেও তিনি যেভাবে বাংলাদেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন, সেজন্য তিনি অবশ্যই ধন্যবাদ পাবেন। এবং সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বপ্ন বাস্তবায়নে তিনি সফল হবেন এই বিশ্বাস আমার আছে। আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রতিবেশী হিসাবে আপনাকে 2 মিনিট আমাকে দিয়েছেন, সেজন্য আবার ধন্যবাদ দিয়ে আপনাকে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।
সদস্য পাশে নিরাপদে বসতে পারবো তো? ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব শাহজাহান খান, 219 মাদারীপুর 2। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একই সাথে আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মাননীয় সংসদ সদস্যের সকলকে আমি ঈদ মোবারক জানাই। আমার বক্তব্যের শুরুতে মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রিয় সহধর্মিণী বেগম ফজিলতুন্নেসা সহ তার পরিবারবর্গ, যাদেরকে 1975 সালে 15 আগস্ট নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি এই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 সালের 3 নভেম্বর তারিখে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে 4 জাতীয় নেতা যারা মহান মুক্তিযুদ্ধকে তার সফল পরিণতির দিকে নিয়ে গিয়েছিলেন, সেই জাতীয় 4 নেতাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। শ্রদ্ধা জানাই 2004 সালে 21 আগস্ট তারিখে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় আইবি রহমান সহ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই আমার পিতা আসফাক আলী খান, যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহসদ ছিলেন। 1949 এবং 53 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাই ছিলেন। 1954-70 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। 1973 সালে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের তিনি নির্বাচিত হয়েছিলেন। 1964 সালে তিনি আওয়ামী লীগের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে স্বাধীনতা পদক দিয়েছেন। 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তারপরে খন্দকার মোস্তাক সংসদ সদস্যদেরকে তিনি তার বঙ্গভবনে ডেকেছিলেন। সেখানে যিনি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন এই হত্যাকাণ্ডের, তিনি আমার পিতা আসফাক আলী খান। মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষাধিক মা বোন সহ যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ব্যাপক ভূমিকা রেখেছে, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, 6 জুন মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 7,97,000 কোটি টাকার, এটা বাংলাদেশের সর্ববৃহৎ বাজেট। এই বাজেটের নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। বাজেট নিয়ে আলোচনা সমালোচনা হবেই, তবে আমি যেটা মনে করি এই বাজেট আলোচনায় একটা ইতিবাচক এবং একটি নেতিবাচক দিক থাকে। কেউ কেউ কারো দৃষ্টিভঙ্গি থাকে যারা এই বাজেটকে ভালো চোখে দেখেন না, তাদের নেতিবাচক দিকটাকেই তুলে ধরেন। আবার কেউ বাজেটের পর্যালোচনা, সঠিক পর্যালোচনা করে তারা ইতিবাচকভাবে এই বাজেটকে সব মানুষের সামনে তুলে ধরেন। এই বাজেটকে আমি মনে করি একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার বাজেট। এই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের বাজেট। মাননীয় স্পিকার, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা ও দেশের উন্নয়ন যারা বাঁকা চোখে দেখে, তারা সবকিছু কিন্তু নেতিবাচক দৃষ্টি দেখে। যেমন করে বিএনপি, কোন জিনিস আওয়ামী লীগ ভালো কাজ করলেও আপনার কখনোই তারা ভালো দৃষ্টিতে দেখে না। তাদের দৃষ্টিভঙ্গি এমন যে এই বোধহয় শেষ হয়ে গেল, বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ এটা আপনার হয়ে যাবে, আপনার কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কা হয়ে যাবে, এমনি ধরনের অনেক কথাই আমরা শুনেছি। কিন্তু বাস্তবে কি হয়েছে? বাস্তবে কিন্তু তা হয়নি। মাননীয় স্পিকার, এই বাজেটে যে বিষয়টা বলা হয়েছে 2023 সালে যে গত 1.5 দশকে বাংলাদেশের জিডিপি দাঁড়িয়েছে 6.7% বেশি। 2022-23 অর্থ বছরে মাথা পিছু যে আয় আমাদের দাঁড়িয়েছে 2,73,360 টাকা। 2023 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের একমাত্র রাষ্ট্র আয়ক
তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সংবিধানের 5টি মৌলিক চাহিদাকে তিনি সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন। বাংলাদেশে আজকে খাদ্য ঘাটতি নেই, আমাদেরকে চাল আমদানি করতে হয় না, আমরা চাল রপ্তানিও করতে পারি। আমাদের যে একসময় আমাদের গবাদি পশু আনতে হতো কোরবানি করার জন্য ভারত থেকে, এখন আর ভারত থেকে গরু আনতে হয় না। একসময় আমাদের মাছ খেতে হতো বার্মিজ রুই, এখন আর আমাদের বার্মিজ রুই খেতে হয় না। মাছের উৎপাদন বেড়েছে, গরুর উৎপাদন বেড়েছে, এবং বস্ত্রের কোনো অভাব নেই। মানে স্পিকার, একসময় আমাদেরকে পড়তে হতো নিক্সন মার্কেটে পুরানো কাপড়, আজকে আর সেই পুরানো কাপড় পরতে হয় না। একজন গরিবকে, ভিখারিকে যদি আপনি একটা পুরান কাপড় দিতে যান, তিনি নেবেন না, তিনি একটা নতুন কাপড় চান। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে গেছেন মানুষের দোরগোড়ায়, এবং শিক্ষা ব্যবস্থাকে আজকে উন্নত জায়গায় নিয়ে গেছেন, এবং বাংলাদেশের শিক্ষিতের হার বেড়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন লক্ষ লক্ষ বাড়ি নির্মাণ করে যাদের গৃহ নাই তাদের গৃহ করে দিয়েছেন, যাদের ভূমি নাই, ভূমিহীন এবং গৃহহীন তাদেরকে ভূমি দিয়েছেন, গৃহ নির্মাণ করে দিয়েছেন। এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় উপহার। যোগাযোগ ব্যবস্থা এক বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের দেশের জাতীয় মহাসড়কের পরিমাণ ছিল 12,018 কিলোমিটার, এবং তার 3 গুণ বৃদ্ধি পেয়ে 32,678 কিলোমিটার হয়েছে। এমনি করে আরো অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু যারা এটাকে বলেন যে কোনো দেশে উন্নয়ন হয়নি, তাদেরকে শুধু বলতে চাই যে আপনারা আপনাদের চোখে ছানি পড়েছে, এই ছানিটা অপারেশন করলে আপনি শেখ হাসিনার উন্নয়নগুলো দেখতে পাবেন। মাননীয় স্পিকার, আমি কয়েকটি প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, সরকারের নিম্নতর স্তর ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের যে বেতন, তা শুনলে আপনি অবাক হবেন। মাননীয় স্পিকার, আপনি নিজেও জানেন। এটুকু শুধু বলি যে তাদের বেতন চেয়ারম্যান 4,500 টাকা, মেম্বার 3,600 টাকা, গ্রাম পুলিশ পায় 6,500 টাকা, যেটা করে দেওয়ার সুযোগ হয়েছিল আমার, কারণ আমি তখন মাননীয় আপনার স্থানীয় সরকার মন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে অনুরোধ করে এই কাজটি করে দিয়েছিলাম, যে কারণে এখন তারা 6,000 দফাদার পায় 7,000 টাকা, অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা কম পায়। এই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব মাননীয় স্পিকার, আমার একটি প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে, আমার মাননীয় প্রস্তাবগুলো এবং মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন আমি বিশ্বাস করি। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান যারা, তারা হলেন বীর মুক্তিযোদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধাদের জীবন সায়ান্নে তারা এসে দাঁড়িয়েছেন। আমি তাদের জন্য 20,000 টাকার স্তরে 30,000 টাকা করার প্রস্তাব করছি। চাকরিতে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে যে একসময় মুক্তিযোদ্ধা কোটা ছিল, সেই কোটা বহাল রেখে হাইকোর্ট একটি রায় দিয়েছে। আমি এই মহামান্য হাইকোর্টকে আমি অভিনন্দন জানাই, এবং এই কোটা পুনরায় চালু করার জন্য আমি ব্যবস্থা গ্রহণের জন্য আমি আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। গার্মেন্টস শ্রমিক, সড়ক পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক যারা নিম্ন আয়ের মানুষ, সেই সকল শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 35,000 দপ্তরিকে ইতিপূর্বে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। আমি তাদের রাজস্ব খাতে আনার জন্য প্রস্তাব করছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের জন্য 10,000 টাকায়, মেম্বারদের জন্য 8,000 টাকা করার প্রস্তাব করছি। ইউনিয়ন চাকরিতে আউটসোর্সিং এর প্রথা, এটা একটা অত্যন্ত অমানবিক। এই আউটসোর্সিং প্রথা পরিবর্তন করে ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেলাম না, সেই জন্য আমি মনে করি নো ওয়ার্ক নো পে ওয়েতে এই সমস্ত কর্মচারীদের চাকরি দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় যে নদী ভাঙন, শিরখাড়া, পাঁচখোলা এবং রাজরের হোসেনপুর সহ বেশ কিছু জায়গায় নদী ভাঙছে। আমি অনুরোধ করবো এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রীকে, এখানে প্রজেক্ট নেওয়া হয়েছিল কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না বলে প্রতি বছর ভাঙছে। মাননীয় স্পিকার, আমি আপনার সামনে কয়েকটি কথা না বললেই নয়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর আগে। এর মধ্যে 16 বছর বিএনপি ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। তারা সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গি এবং মানে টাকা পাচার ইত্যাদি করে এই বাংলাদেশকে লুটেপুটে খেয়েছিল। মাননীয় স্পিকার,
হাওয়া ভবন নির্মাণ করা হয়েছিল এবং খোয়াব ভবন করা হয়েছিল। আমার মনে আছে আমি একটি বক্তৃতা বলেছিলাম, বিএনপি যখন ক্ষমতায়, আমি বলেছিলাম একদিন হাওয়া ভবন হাওয়ায় মিলিয়ে যাবে, খোয়াব ভবন স্বপ্ন ভাঙার মতো ভেঙে পড়বে, সেটা বাস্তবায়ন। মানে সদস্য 2 মিনিটে শেষ করেন। 2 মিনিট। যারা খুন দুর্নীতির মধ্য দিয়ে যারা বঙ্গবন্ধু খুন করে ক্ষমতা এসেছে, তাদের কাছে আপনি কি করে আশা করবেন গণতন্ত্র? আমি মাঝে মাঝে বলি, সবজি কলা গাছ পেতে হলে সবজি কলা পেতে হলে সবজি কলা গাছ লাগাতে হবে। আপনি আইথা কলা গাছের কাছে কখনো সবজি কলা আশা করা যায় না। ঠিক একইভাবে একটি সন্ত্রাসী, একটি জঙ্গি, একটি দুর্নীতিপরায়ণ দলের কাছে আপনি কোনো কর্মী আপনি সেটা আশা করতে পারেন না। মাননীয় স্পিকার, এর মধ্যে আমরা দেখলাম যে বিএনপি বলেছে তারা রাষ্ট্র মেরামত করবে। মাননীয় স্পিকার, তারা কি দেখেছে তাদের দল ঘুরে ধরেছে এবং সেই দল ভেঙে পড়ার অবস্থা সৃষ্টি হয়েছে? এই দলকে রক্ষা করার জন্য আপনারা কি করবেন সেটা ভাবেন। নবাব সিরাজউদ্দৌলার নাটকের একটা ডায়লগ শুনেছিলাম, জগৎ শেখকে বলেছে সিরাজউদ্দৌলা, নিজেদের কথা ভাবুন রাজা, নিজেদের কথা ভাবুন। আমি বলতে চাই, শেখ হাসিনাকে উৎখাত করার ভাবার আপনাদের এখন এই চিন্তা ছেড়ে দেন। আপনারা এখন নিজেদের জন্য ভাবেন যে আপনারা কি করে রাজনীতিতে টিকে থাকবেন, সেই কথাটা ভাবতে শুরু করেন। মাননীয় স্পিকার, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 1996 সালে যখন বিএনপি ক্ষমতা এসেছে, তখন তারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছে। তারা 2001 সালে যখন ক্ষমতা এসেছে, তখন গার্মেন্টস শ্রমিক আন্দোলন দমন করার জন্য 2 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল। তারা 2013, 14, 15 সালে 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী সহ অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। মাননীয় স্পিকার, যে বাঘ নরমাংসের গন্ধ পায় সে মানুষ দেখলে থাবা দেবেই। ঠিক বিএনপির অবস্থা তাই। ক্ষমতায় যদি যায় তাহলে তারা মানুষ হত্যা করে, আবার ক্ষমতার বাইরেও যখন আসে তখন 1 মিনিট তারা হত্যা করেছে। এই 2001, 1991, এরপরে 2015, 14, 13, 12 এই সমস্ত জায়গায় যে হত্যাকাণ্ডগুলো করেছে, তা খালেদা জিয়া তার স্বামীর পদাঙ্ক অনুসরণ করে তার স্বামী বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। মাননীয় স্পিকার, তিনি কিন্তু ক্ষমতায় গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন নাই। কি পদ্ধতিতে এসেছিলেন? বঙ্গবন্ধুকে হত্যা করে রাতের বেলায় তিনি ক্ষমতা দখল করেছিলেন। তার সন্তান তারেক রহমান, যিনি আজকে লন্ডনে বসে বসে অনেক পরামর্শ দিচ্ছেন, বিএনপির নেতারাও কিন্তু এখন বিচলিত। তারাও কিন্তু এখন চিন্তা করছে যে তারা কি করবে। তারা এখন বিব্রত যে তাদের অবস্থানটা কি দাঁড়াবে, সেই দিক কিন্তু এখন তাদের ভাবতে হবে। মাননীয় স্পিকার, আপনি আরো কিছু ঘটনা জানেন যে 2001 সালে যখন বিএনপি নির্বাচনে জয়লাভ করলো, তখন বিভিন্ন জায়গায় সদস্য 1 মিনিটে শেষ করুন। 1 মিনিট। তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছিল, তাদের বাড়িঘর দখল করেছিল। মাননীয় স্পিকার, এবং সেই দখল করে তারা চেষ্টা করেছিল এই সংখ্যালঘুদের বাড়িঘর দখল করতে, কিন্তু পারেনি। মাননীয় স্পিকার, আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনার যে বিএনপি শাসনামলে এক বক্তব্যে সংসদের, সেদিন আমি এই কথাটা আগেও বলেছি, সেদিন আর বেশি দূরে নয় যে তারা হাওয়া ভবন এবং খোয়াব ভবন হারিয়ে যাবে। মাননীয় স্পিকার, বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু আপনি জানেন যে একজন সাজাপ্রাপ্ত আসামি। প্রশ্ন হলো যে একটি রাজনৈতিক দলের সাজাপ্রাপ্ত আসামি, তাদের গঠনতন্ত্রেই এই কথাই উল্লেখ আছে কোন সাজাপ্রাপ্ত আসামি তারা পদে থাকতে পারে না। কিন্তু আমরা দেখছি তারেক জিয়া সেখানে সাজাপ্রাপ্ত হয়েও সেখানে তারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এখন অবস্থান করছেন। মাননীয় স্পিকার, আমি আপনাদের একটা গুজবের কথা বলে শেষ করি। গুজব যে কত কঠিন এবং খারাপ জিনিস। আপনার মনে আছে যে এই বিএনপি তারা কিভাবে গুজব ছড়িয়েছিল?
10 ডিসেম্বর 2022 বলেছিল নয়াপল্টনে খালেদা জিয়া বক্তৃতা করবে, বলেছিল তারেক জিয়া ওদিন আসবেন, বলেছিল 10 ডিসেম্বর থেকে খালেদা জিয়া তার কথায় রাষ্ট্র পরিচালিত হবে, বলেছিল যে তারা একজন লাল কার্ড দেখিয়ে দিলেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা এত সহজ বিষয় নয়। শেখ হাসিনা কখনো কারো কাছে মাথা নত করে নাই, পরাশক্তির কাছে মাথা নত করে নাই। আর বিএনপি, সেই বিএনপির কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। কারণ এই দেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে। এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা শেখ হাসিনার সঙ্গে আছেন বলেই তো শেখ হাসিনা ক্ষমতায় আছেন এবং তিনি বারবার ক্ষমতা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করুন। যতদিন শেখ হাসিনা জীবিত থাকবেন ততদিন তিনি ইনশাআল্লাহ ক্ষমতায় থাকবেন, এটাই আমি বিশ্বাস করি। বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া হয় নাই, বরং শক্তিশালী হয়েছে, এই কথাটা তাদের জানা দরকার। মাননীয় স্পিকার, 2000 একটা আপনার এপি একটা বিশ্বের একটা সংস্থা, সংবাদ সংস্থা, তারা একবার 2013 আপনার ইয়েতে তারা একটা টুইটে একটা নিউজ করেছিল যে আপনার হোয়াইট হাউসে বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে আহত হয়েছে বারাক ওবামা। এইটা যখন ভাইরাল হয় তখন আমেরিকায় অন্যদিন শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা অনুপস্থিত। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, 256 কুমিল্লা হাট। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার প্রতি কৃতজ্ঞতা আমাকে 2024-25 অর্থবছরে ঘোষিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সুযোগ দানের জন্য। আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15 আগস্টে নিষ্ঠুরভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী দিক নির্দেশনায় অর্থমন্ত্রী মহোদয় আগামী 24-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার একটি যুগান্তকারী ও অনন্য বাজেট উপস্থাপন করেছেন, যা বিএনপির শাসনামলের তুলনায় প্রায় 8 গুণ বেশি। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে নিঃসন্দেহে এটি বাস্তবভিত্তিক ও সময় উপযোগী। ঘোষিত এই বাজেট বঙ্গবন্ধুর আমৃত্যু লালিত স্বপ্ন সোনার বাংলা এবং গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অগ্রগতির ধারা অব্যাহত রাখবে। মাননীয় স্পিকার, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাহসী দেশ পরিচালনায় 2009 সাল থেকে অদ্যাবধি উন্নয়নের স্বর্ণালী যুগ চলছে। অর্থনীতির প্রায় প্রতিটি সূচকেই অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন সাধিত হয়েছে। এবার বাজেটে মোট জিডিপির আকার ধার্য করা হয়েছে 55,97,414 কোটি টাকা, যা 2008 সালে মাত্র 6,28,000 কোটি টাকা, অর্থাৎ 16 বছরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে প্রায় 9 গুণের বেশি। জিডিপির প্রায় 3.16% অবদান আর্থিক খাতের। এর মধ্যে ব্যাংকিং খাত থেকে জিডিপিতে অবদান 90,000 কোটি টাকার উপরে। মাননীয় স্পিকার, ব্যাংকিং খাত নিয়ে
বিএনপি জামাত সহ বিরোধীরা যখন ঢালাওভাবে নেতিবাচক কথা বলে তখন খুবই বিস্মিত হই। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মেধা, প্রজ্ঞা ও সুদূর প্রসারী পরিকল্পনায় দেশের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসে অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। গত 15 বছরে গড়ে উঠেছে 11,500-এর মতো ব্যাংক শাখা, 3,400টি উপশাখা, 21,500-এর মতো এজেন্ট আউটলেট, যাতে কর্মসংস্থান হয়েছে 2,10,000 জনের মতো। বর্তমানে প্রায় 45% জনগণ ব্যাংকিং সেবার আওতায় রয়েছে। অন্যদিকে ভারতে 32% এবং পাকিস্তানে মাত্র 24%। ব্যাংকিং খাতের আমানতকারীর প্রায় 16,41,000 কোটি টাকা অর্থনীতিতে রিসাইক্লিং হয়ে 79 লক্ষ খুচরা ও পাইকারি ব্যবসায়ী বছরে প্রায় 5,61,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাণিজ্য করছেন এবং 46,500-এর বেশি শিল্প কারখানা পরিচালিত হচ্ছে, যার মধ্যে দেশীয় বাণিজ্যের পাশাপাশি 12,75,000 কোটি টাকার আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে। আর এতে করে দেশে গার্মেন্টস, টেক্সটাইল ও প্রযুক্তি নির্ভর শিল্প সহ নতুন নতুন শিল্প খাতে সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান। আমাদের অর্থনীতির 82% বেশি ব্যাংক খাতের উপর নির্ভরশীল। ব্যাংকগুলোর আমানত 17 লক্ষ কোটি টাকা ছড়িয়ে গেছে, যা বিএনপির আমলে ছিল মাত্র 2.5 লক্ষ কোটি টাকা। এত নেতিবাচক প্রচারণার পরও গত 1 বছরে আমানত বেড়েছে প্রায় 11%। বর্তমানে ব্যাংক ঋণের বিপরীতে অন্তত 85% গ্রাহকের জামানত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশে, যা মাত্র 6%। খেলাপি ঋণের হিসাবায়ন এবং মূলধন সংকলনে আন্তর্জাতিক মানে উন্নীত বাংলাদেশের ব্যাংকিং খাত। ব্যাসেল 3 অনুসারে ব্যাংকিং খাতে ক্যাপিটাল এডিকুয়েসি রেট 10% স্থলে আমাদের আছে 12%-এর উপরে। মাননীয় স্পিকার, 1990 সালে খেলাপি ঋণের হার ছিল 26.9%, 2004-05 তা ছিল 17.6%, আর 2024-এর জুনে এই খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে 11.11%। আমরা যদি খেলাপি ঋণের তথ্যপত্র যাচাই করি তবে আমরা দেখতে পাই শীর্ষ খেলাপিদের অধিকাংশেরই উত্থান জাতীয় পার্টি এবং বিএনপির সরকারের আমলে। এরাই ফুলে ফেপে বড় হয়ে ঋণের আকার বিভিন্ন সময়ে বাড়াতে বাড়াতে ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য আজ বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। সব শেষ করে ফেলবে তো? তুমি তো নিয়েছই। দাও দাও বলছি। কারাকারি স্বাদের রুচি আলু বোখারা আচার অসাধারণ। রিকেল ফার্নিচার। ডিজাইন আর স্টাইলিশ কালেকশন। রিকেল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। তাই অর্থনীতি বড় হলে এবং দেশ সমৃদ্ধির দিকে এগালে বৈদেশিক ঋণ আনুপাতিক হারে বাড়বে, সেটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে 2 মিনিট বলবেন। আমাকে 5 মিনিট সময় দিবেন মাননীয় ডেপুটি স্পিকার। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 24তম অর্থনীতির দেশ এবং 2025 সালের মধ্যে আমাদের অর্থনীতির পরিমাণ হবে $1 ট্রিলিয়ন। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। বাংলাদেশের সমস্ত উৎপাদনকারীর পক্ষ থেকে স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার
দেশীয় উৎপাদনকারী স্বার্থ রক্ষার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রস্তাবিত শুল্কাদি প্রদান থেকে অব্যাহত পাবে। এই প্রগতিশীল পদক্ষেপের ফলে উৎপাদনকারীর উৎপাদন খরচ কমে যাবে এবং আন্তর্জাতিক দরপত্রে দেশীয় উৎপাদনকারীর অবস্থান শক্তিশালী হবে। মাননীয় স্পিকার, 2026 সালে আমরা আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে পা দিতে যাচ্ছি। 2024-25 অর্থবছরে এই অনুপাত 10.6% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই জন্য করের আওতা এবং করদাতাদের সংখ্যা উভয়ই বাড়ানোর দিকে জোর দিতে হবে আমাদেরকে। প্রতি বছর আমরা যদি আমাদের নিজেদের এলাকার দিকে তাকাই, তবে প্রতিটি ইউনিয়নে অন্তত 100 থেকে 200টি নতুন করে বাড়ি নির্মিত হয়, যার নির্মাণ ব্যয় 20 লক্ষ থেকে 1 কোটি টাকার উপরে। মানুষের আয় ও সামর্থ্য দুইটি বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি নজরদারির জন্য এনবিআর এর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সংযুক্ত করতে হবে। তাহলে প্রত্যেক এলাকার বড় একটি অংশ করের আওতায় চলে আসবে। 1 মিনিট। প্রতিটি ইউনিয়নে এক ব্যক্তি শ্রেণীকে করের আওতায় আনা গেলে সমগ্র বাংলাদেশে 4,960টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বছরে প্রায় অন্তত 5,000 কোটি টাকার অতিরিক্ত কর আদায় করা সম্ভব। মানে স্পিকার, নতুন অর্থ বছরে ব্যাগেজ বিধিমালা পরিবর্তন করে 24 ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ করার প্রস্তাব করায় আমি অর্থমন্ত্রীকে স্বাগত জানাই। বাজেটের হিসাব অনুযায়ী প্রায় 91,000 কোটি টাকার স্বর্ণের বাজার। যদি তাই হয়, তাহলে কিভাবে মাত্র 1700 কোটি টাকা গত 4 বছরে সরকারের এই খাত থেকে রাজস্ব আদায় হয়? বর্তমানে সারা দেশে 40,000টি জুয়েলারি দোকান রয়েছে এবং 44 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এই শিল্পে। গত 28/11/2019 তারিখে বৈধভাবে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক লাইসেন্স প্রদান করেছিল, কিন্তু অদ্যাবধি আপনার সময় শেষ, অনুগ্রহ করে শেষ করুন। কিন্তু গত 28/11/2019 তারিখে বৈধভাবে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক লাইসেন্স প্রদান করেছিল, কিন্তু অদ্যাবধি কয়েকটি আমদানি ব্যতীত আর কোনো আমদানি হয়নি। প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিভাবে এত বৃহৎ বাজার চলছে? আমি মনে করি ব্যাগেজ রুলের নীতিমালা, বৈধ আমদানি নীতিমালা এবং খুচরা পর্যায়ে বিক্রির মধ্যে যৌক্তিক নিয়ম, ভ্যাট এবং শুল্ক হার এমনভাবে রাখতে হবে যাতে করে বৈধভাবে স্বর্ণ আমদানি হয় এবং সরকার তার যথাযথ রাজস্ব পেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী দিনে 16-17 ঘন্টা পরিশ্রম করেন। আমি মনে করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এই খাতে আরো মনোযোগ দিবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বৈধ পথে স্বর্ণ আমদানি এবং বিক্রয়ে শুধু 4,000 থেকে 4,500 কোটি টাকার রাজস্বই বাড়বে না, উপরন্তু বৈধ চ্যানেলে কমপক্ষে প্রতি বছরে $1 বিলিয়ন রিজার্ভ বাড়বে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে মাননীয় সদস্য কোহেলি কুদ্দুস 308 মহিলা আসন 8, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে 2024 এবং 25 অর্থ বছরের বাজেট আলোচনা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় 2024 এবং 2025 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট গত 6 জুন মহান জাতীয় সংসদে পেশ করেছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার বাজেটের বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 52 ভাষা আন্দোলনের শহীদদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জেলখানার অভ্যন্তরে নিহত জাতীয় 4 নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
স্মরণ করছি আমার বাবা চলন বিলের কৃতি সন্তান, নাটোর 4 আসনের 5 পাতার সংসদ সদস্য, আমৃত্যু সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রশ্নে ছিলেন আপোষহীন। মাননীয় স্পিকার, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু বাংলাদেশের মতো বর্বরোচিত হত্যাকাণ্ড কোনো দেশেই হয়নি। ইন্দোনেশিয়ার জাতির পিতা সুকর্ণ, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, মিয়ানমারের জাতির পিতা মেজর জেনারেল আসাংকে হত্যা করা হলেও তাদের পরিবারের কোনো সদস্যকে হত্যা করা হয়েছিল না। শুধুমাত্র বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। অনেকেই বলে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আসলে এটি শুধু রাজনৈতিক হত্যাকাণ্ড না, এটি জাতিকে ধ্বংস করার জন্যই হত্যাকাণ্ড। এটি বাঙালি জাতির সত্তাকে ধ্বংস করার পরিকল্পনা ছিল এবং বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য একটি চক্রান্ত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও 19 বার হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। মাননীয় স্পিকার, এত ষড়যন্ত্র করেও বাংলাদেশের অগ্রযাত্রাকে থামানো যায়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে 2009 এর ডিজিটাল বাংলাদেশ এবং তারপরে রূপকল্প 21 বাস্তবায়ন করে বর্তমানে স্মার্ট বাংলাদেশে ঘোষণা করেছেন। গত 15 বছরে বাংলাদেশ একটি গতিময়, দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ হিসাবে বিশ্বের কাছে মর্যাদা লাভ করেছে। বাংলাদেশ এখন বিশ্বের 33তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে বিশ্বে স্থান করে নিয়েছে, যা বিশ্বের বুকে রোল মডেল হিসাবে পরিচিত। মাননীয় স্পিকার, বর্তমানে দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসেছে। মানুষের গড় আয়ু বেড়েছে 74 বছরে। শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 21 জন এবং মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে 161 জনে নেমে এসেছে। বিদ্যুৎ উৎপাদনে বিগত 15 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়ে 30,277 মেগাওয়াটে উন্নীত হয়েছে। বর্তমানে 100% মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। খাদ্য উৎপাদনে 4 গুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 50 শয্যায় উন্নীত করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে 14,311টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম, যেখানে বিনামূল্যে 27 প্রকার ঔষধ এবং স্বাস্থ্যসেবা পাচ্ছে দেশের সাধারণ জনগণ। মাননীয় স্পিকার, যোগাযোগ খাতে রেল সেতু, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেসওয়ে সহ জেলা ও আঞ্চলিক মহাসড়কের পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেয়ে 32,678 কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে। গ্রামীণ সড়কে প্রায় 76 গুণ বৃদ্ধি পেয়ে 2,37,446 কিলোমিটারে উন্নতি হয়েছে। তারপরে গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে বাজেট বৃদ্ধি করা জরুরি বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, নারীর অর্থনৈতিক ক্ষেত্রে সর্বাধিক অংশগ্রহণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই বাজেটে, যা সত্যই প্রশংসনীয়। শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে এবং 2021 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মোপযোগী শিক্ষা ও কর্মসংস্থান তৈরিতে বিশেষ অগ্রাধিকার দিয়েছে এই বাজেটে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষাকে আধুনিকরণ করার উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই খাতে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন পরমাণু বিদ্যুৎ, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটের দেশ, আর এইগুলোই সম্ভব হয়েছে কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 4র্থ শিল্প বিপ্লব ঘটবে ইনশাল্লাহ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে নির্মিত হবে স্মার্ট বাংলাদেশ, যার ভিত্তি হবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা এবং স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয় হবে 12,500 মার্কিন ডলার। দারিদ্র সীমা থাকবে 3% নিচে এবং অতি দারিদ্র সীমা 0 কোঠায় পৌঁছায় আসবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাকে আরো 2 মিনিট সময় দিবেন।
মাননীয় স্পিকার, বক্তব্যের শেষ প্রান্তে চলন বিলের গণমানুষের কিছু দাবির কথা আমি বলতে চাই। সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল থেকে নাটোর জেলার বনপাড়া হয়ে সোনা মসজিদ পর্যন্ত প্রস্তাবিত 4 লেন মহাসড়কটি দ্রুত কাজ করা দরকার। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় থেকে পাবনা জেলার চাটমোহর উপজেলা পর্যন্ত এবং সিংড়া উপজেলা থেকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার পর্যন্ত দুটি রাস্তা অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম সড়ক হয়। এই রাস্তা দুটিকে আঞ্চলিক মহাসড়কে রূপান্তর করা এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। 2 মিনিট বলুন। চলনবিল অঞ্চল একটি কৃষি নির্ভর অঞ্চল। এই অঞ্চলে অ্যাগ্রো বেসড শিল্প কারখানা স্থাপন জরুরি। আমার বাবার স্বপ্ন ছিল চলনবিলের অঞ্চলের সামগ্রিক উন্নয়ন। সেই জন্য তিনি চলনবিল উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন। সেই প্রকল্পটি দ্রুত কার্যকর করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নাটোরে ডক্টর এম ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় ও লালপুরের অর্থনৈতিক জোনের কাজ দ্রুত শুরু করা প্রয়োজন। মাননীয় স্পিকার, বৈষয়িক প্রেক্ষাপট, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ বিভিন্ন চ্যালেঞ্জকে মোকাবিলা করে জনমানুষের জননেত্রী শেখ হাসিনার সাহসী, গতিশীল, কৌশল ও দূরদর্শী দিক নির্দেশনায় 2041 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক, সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, সর্বোপরি বক্তব্যের শেষ প্রান্তে বলতে চাই, এই বাজেট গণমানুষের কল্যাণের বাজেট, এই বাজেট জনবান্ধব বাজেট। তাই বলি, আমাদের একজন শেখ হাসিনা আছে। শেখ হাসিনা যতক্ষণ এই বাংলাদেশের হাত ধরে আছে ততক্ষণ এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মাননীয় স্পিকার, আমি এই বাজেটের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং আগামী স্মার্ট এবং অপার সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে একজন সহযাত্রী হিসাবে কাজ করতে পারি সেই প্রত্যাশা করছি। একজন হেরে না যাওয়া সৈনিকের নাম বঙ্গবন্ধু, একজন অন্যায়ের কাছে মাথা না নোয়ার যোদ্ধার নাম হচ্ছে শেখ হাসিনা। আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য সুন্দর বক্তব্য উপস্থাপন করবার জন্য। এখন মাননীয় সদস্য জনাব তানভীর শাকিল জয় 62 সিরাজগঞ্জ 1-কে আলোচনায় অংশগ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেটের উপরে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দাদা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী সহ জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভ্রম হারানো সকল মা বোনকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমার মরহুম পিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজন্ম সহযোদ্ধা সাবেক সফল মন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম সাহেবকে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূল এই প্রেক্ষাপটে গণমুখী, বাস্তবসম্মত, স্মার্ট প্রায় 8 লক্ষ কোটি টাকার একটি বাজেট প্রণয়নের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেটের প্রতিপাদ্য বিষয় রেখেছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। মাননীয় স্পিকার, করোনার অভিঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলি আগ্রাসন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই সকল কিছুর যৌথ অভিঘাতে বৈশ্বিক অর্থনীতি অত্যন্ত টালমাটাল অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের ঊর্ধ্বগতি, সরবরাহ চেইনে ঘাটতি, মুদ্রা ও সরবরাহে বহুমুখী চাপ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিশ্বের সকল রাষ্ট্র ও জনজীবনকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতি এই দুটি প্রধান সংকট। বাংলাদেশেও এটি একটি প্রধান সংকটে আবির্ভূত হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞতা, সাহসী, সময়োচিত, জনবান্ধব পদক্ষেপ মূল্যস্ফীতির হ্রাস সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বর্তমানে বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিকে একটু কম্পেয়ার করি, বাংলাদেশে বর্তমানে 10% মতো খাদ্য মূল্যস্ফীতি রয়েছে, যেটি
মিশরে 31%, ভারতে প্রায় 9%, ইন্দোনেশিয়াতে 7%, ইরানে 24%, কুয়েত এবং নরওয়ের মতো ধনী দেশেও কিন্তু 7%-এর কাছাকাছি, দক্ষিণ কোরিয়ায় 6%, তুরস্কে 70%। মাননীয় স্পিকার, এই বৈশ্বিক সংকটেও বাংলাদেশের জিডিপির গড় প্রবৃদ্ধি 6.7%। মাননীয় স্পিকার, অর্থনীতির সামগ্রিক অবস্থা বিভিন্ন সূচকের উপর নির্ভরশীল। প্রস্তাবিত বাজেটে আমাদের বাজেট ঘাটতি জিডিপির 4.6%। সকল বর্ধনশীল অর্থনীতিতে কিন্তু মাননীয় স্পিকার 5% পর্যন্ত ঘাটতি অর্থনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অর্থনীতিতে বাজেট ঘাটতি $1.7 ট্রিলিয়ন মাননীয় স্পিকার, যা সেটি তাদের জিডিপির 6.3%। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অনেকেই বাজেটে আমাদের ঋণের সমালোচনা করে থাকেন। আমাদের অভ্যন্তরীণ বৈশ্বিক ঋণের পরিমাণ এটা জিডিপির কিন্তু 4.41%, যেটি আইএমএফ এর যে থ্রেশহোল্ড রয়েছে 55% তার অনেক নিচে, এবং এই ঋণ পরিশোধের অনুপাত 14% বা জিডিপির 2.2%। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তুলনা করি, সেখানেও কিন্তু ঋণ পরিশোধের হার আমাদের থেকে বেশি, যেটি জিডিপির 2.4%। মাননীয় স্পিকার, আমাদের ঋণ থেকে জিডিপির রেশিও যদি দেখি, বিশ্বের প্রধান ধনী দেশ জাপান 255%, সিঙ্গাপুর 168%, যুক্তরাষ্ট্র 123%। এর তালিকার 20-এর মধ্যেও কিন্তু বাংলাদেশ নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনৈতিক সামগ্রিক চিত্র অবশ্যই প্রবৃদ্ধির উপর নির্ভর করে। কোভিড ও যুদ্ধ বিধ্বস্ত সকল সংকটকে কাটিয়ে 2024 সালে জিডিপির প্রজেকশন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী 6%, যেটি অত্যন্ত কনজারভেটিভ, যেখানে ইউএসএ তে 2.73%, চীনে 4.64%, জাপানে 0.86%, সিঙ্গাপুরে 2% এবং ভারতের মতো দেশেও 6.81%। মাননীয় স্পিকার, আমরা অনেক সময় দেখে থাকি তথাকথিত সুশীল বাবু এবং বিএনপি জামাতের যারা কুশীল বাবু আছেন, তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন সবক টবক আমাদের দেন। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতি বছর খাদ্যদ্রব্যের মূল্য প্রতি বছর দ্বিগুণ হয়েছে। শুধুমাত্র 2003 সালের জুলাই থেকে 2004 সালের জুন পর্যন্ত নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি ছিল 249%। মাননীয় স্পিকার, এবং এই এক বছরে জীবনযাত্রার মান বেড়েছিল 2.5 গুণের বেশি। মাননীয় স্পিকার, দুর্নীতির বরপুত্র তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন সিন্ডিকেট শুধুমাত্র নিত্য পণ্যের বাজার থেকে 2001 থেকে 2006 পর্যন্ত 3 লক্ষ কোটি টাকা লুট করেছিলেন। এটি বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আর এবছরের যে বাজেট দেওয়া হয়েছে সেটি শুধু একটি অর্থনৈতিক দলিল নয়। গত 15 বছরে সকল ষড়যন্ত্র এবং বৈশ্বিক প্রতিকূলতাকে অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম সফল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি একটি উন্নয়নের স্বপ্নযাত্রার সনদ। মাননীয় স্পিকার, আমরা জানি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের ভয়াবহ দুঃশাসনে ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ খাত, ভঙ্গুর অর্থনীতি, জঙ্গিবাদের সর্বগ্রাসী ছোবলে বাংলাদেশ ছিল একটি ব্যর্থ রাষ্ট্র, দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাষ্ট্র। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে আমাদের যে দিন বদলের সনদ দিয়েছিলেন, সেটি ছিল বাঙালি জাতির মুক্তির একটি নতুন সনদ। 2021 সালের পূর্বে ডিজিটাল মধ্যম আয়ের বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটিয়েছে। আমরা যদি শুধুমাত্র বিএনপি জামাতের সেই সময়ের সাথে আমাদের বর্তমান সময়ের একটু তুলনা করি, সেই সময়ে মোবাইল ব্যবহারকারী ছিল 2,36,00,000, বর্তমানে সেটি 19 কোটি ছাড়িয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সেই বিএনপি জামাতের সময় 427 মাত্র মার্কিন ডলার ছিল মাথাপিছু আয়, বর্তমানে 2784। সাক্ষরতার হার ছিল সেই সময়ে 52%, আমাদের সময় 77%। মাননীয় স্পিকার, বিএনপির সময় 2006 সালে দারিদ্র্যের হার ছিল 41.51%, বর্তমানে সেটি মাত্র 18.7%। মাননীয় স্পিকার, মাতৃমৃত্যু হার গত 15 বছরেই কমেছে 34%। মাননীয় স্পিকার, 2006 সালে যেখানে প্রতি লাখে মৃত্যু হতো 339, সেখানে বর্তমানে 220-এর নিচে। বৈদেশিক বিনিয়োগ সর্বশেষ 2006 সালে বিএনপির সময় 187 মার্কিন ডলার বিলিয়নে, আমাদের 348 কোটি ইউএস ডলার। মাননীয় স্পিকার, ইন্টারনেট গ্রাহক 2006 সালে ছিল 57 লক্ষ, বর্তমানে তো 13 কোটি ছাড়িয়ে গেছে। শিশু মৃত্যুর হার বিএনপির সময় ছিল 6.10%, বর্তমানে মাত্র 1.6%। মাননীয় স্পিকার, পোশাক রপ্তানিতে আমরা বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থান করছি। বিএনপির সময় বাংলাদেশ একটি খাদ্য ঘাটতির দেশ ছিল। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের খাদ্যশস্যের উৎপাদন শুধুমাত্র 22-23 অর্থ বছরেই 45% বৃদ্ধি পেয়েছে। আর বিদ্যুতের কথা বললে তো সারা দেশবাসী লজ্জা পেয়ে যাবে। আমাকে 2 মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার,
আজকে আমাদের বিএনপির সময় 2006 সালে 3100 মেগাওয়াট ছিল, সেটি বর্তমানে উৎপাদন সক্ষমতা 31,000 মেগাওয়াট। মাননীয় স্পিকার, শ্রমিকদের ন্যূনতম মজুরি মাননীয় প্রধানমন্ত্রী 2006 সাল থেকে বর্তমানে কয়েক গুণ বৃদ্ধি করে 1662 থেকে 12,500 টাকায় রূপান্তরিত করেছেন। মাননীয় স্পিকার, এটি হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিক। এই উন্নয়নের ম্যাজিকে আজকে বাংলাদেশ শুধু বিশ্বের একটি সমৃদ্ধ উন্নয়নশীল দেশই নয় মাননীয় স্পিকার, একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, শেষ করার পূর্বে আমার এলাকার দুই একটি কথা একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা কাজীপুর, রতনকান্দি, বাগবাটি, সোনগাছা, মেসরা, বহুলির জনগণকে গভীর কৃতজ্ঞতা জানাই আমাকে আবারও পুনরায় এবার নির্বাচনে নির্বাচিত করার জন্য। আমার নির্বাচনের অধিকাংশ এলাকা চরে অবস্থিত। মাননীয় স্পিকার, আমরা জানি যে চরগুলো প্রতি বছরই নদী ভাঙনের কবলিত হয়। মাননীয় স্পিকার, দুর্ভাগ্যজনকভাবে পানি উন্নয়ন বোর্ড এখনো চরে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করে না। আমি আজকে এখানে সংসদে দাবি রাখবো যে অতি অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, চর উন্নয়ন বোর্ড গঠন করে যেন এখানে নদী ভাঙন থেকে রক্ষা করার কাজ করা হয়। আমার নির্বাচনী এলাকার জনগণের একটি বড় স্বপ্ন যমুনা নদীর উপরে ভেটুয়াঘাটের ব্রিজ, এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এটি আমার দাবি থাকবে, এটি যেন অবিলম্বে করা হয়। মাননীয় স্পিকার, এছাড়াও আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেবের নামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে আর 1 মিনিট সময় দেবেন, আমি শেষ করব। আজকে সর্বশেষে যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, আগামী 23শে জুন আমাদের প্রিয় সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সংগঠনকে বাংলাদেশ গড়ার হাতিয়ার হিসেবে গড়ে তুলেছেন, সেই প্রিয় আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা অত্যন্ত সাহসের সাথে, আশার সাথে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের আগেই বাংলাদেশ অবশ্যই একটি স্মার্ট উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব আব্দুল্লাহ আল কায়সার, 206 নারায়ণগঞ্জ 3। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 2024-2025 বাজেটের উপর আলোচনার পূর্বে সর্বপ্রথমে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে জাতির পিতার পরিবারের সকল সদস্যদের, যাদেরকে নির্মমভাবে হত্যা করে এই দেশকে একটি অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, আমি তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি জাতীয় 4 নেতা এবং সকল মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মাননীয় স্পিকার, আজকে আমি সর্বপ্রথমে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন বাংলাদেশকে উনি মানচিত্রে দেখবেন। এটাই ছিল স্বাধীন আমাদের জাতির পিতার স্বপ্ন। 1949 সালে তিলে তিলে গড়া এই বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধায় নেতৃত্ব দিয়েছে যেই দল, সেই দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দল আজকে তিলে তিলে 1949 সাল থেকে 71 পর্যন্ত বহু ষড়যন্ত্র, বহু আন্দোলন করে আমাদের আজকে এই বাংলাদেশ উপহার দিয়েছেন। যে বাংলাদেশের মাথা উঁচু করে আমরা গর্বের সাথে বলতে পারি আজকে আমরা বাংলাদেশের নাগরিক। যেই বাংলাদেশ এক সময় তলাবিহীন একটি দেশ হিসেবে সারা বিশ্বের সামনে উপস্থাপন করা হয়েছিল, আজকে আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ একটি বাংলাদেশ হিসেবে আমরা মাথা উঁচু করে আমরা সারা বিশ্বের সামনে আমরা গর্ব করে বলতে পারি এটাই হলো জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। যেই বাংলাদেশকে আজকে সারা বিশ্বের সামনে জননেত্রী শেখ হাসিনার পরিশ্রম করে, কষ্ট করে, সমস্ত আরাম আয়েশ ত্যাগ করে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য উনি ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। সেই বাংলাদেশের নাগরিক
হয়ে আমি গর্ববোধ করে আমি বলতে পারি আজকে আমি সেই মহান সংসদের আজকে সংসদ সদস্য। আমি আজকে এই বাজেটের উপরে যেহেতু আলোচনা, আমি আমার বাজেটের আলোচনার সর্বপ্রথমে আমি স্মরণ করি আমার নির্বাচনী এলাকার সোনারগাঁর সকল ভোটারদের যারা বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে এই মহান পবিত্র জায়গায় পাঠিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার দাদা মরহুম সাজেদ আলী, যিনি বঙ্গবন্ধুর সাথে উনি এমসিএ নির্বাচিত ছিলেন। আমি স্মরণ করি আমার পরিবারের সকল মুরব্বীদের যারা ইতিপূর্বে সংসদ সদস্য হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সোনারগাঁকে নেতৃত্ব দিয়েছেন অতীতে। বিশেষভাবে আমি স্মরণ করি আমার পিতা মরহুম আবুল আসলার সাহেবকে, যিনি হয়তোবা সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি, কিন্তু ওনার ত্যাগের বিনিময়ে, ওনার আত্মত্যাগের বিনিময়ে আজকে সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, যার ফলশ্রুতিতে আজকে জননেত্রী শেখ হাসিনা আবুল আসলার সাহেবের সন্তান হিসেবে আজকে সারা বিশ্বের সামনে, সারা বাংলাদেশের সামনে আমাকে একটি স্থান করে দিয়েছেন। 316 কোটি 20 কোটি মানুষের মধ্যে 300 জনের মধ্যে একজন হলাম আমি। আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। এখন শুধু একটা জিনিস আমি চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, যে আমার সোনারগাঁবাসী যারা বিশ্বাস করে ভোট দিয়ে আওয়ামী লীগের একজন প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের সমস্ত চাওয়া পাওয়াকে বাস্তবায়ন করার জন্য এই মহান সংসদে আমি উপস্থিত হয়েছি। আজকে মাননীয় স্পিকার, সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে এবারের প্রস্তাবিত বাজেট সরকার ও জনসাধারণ স্বপ্ন দেখছে ভিন্ন একটি বাংলাদেশের, অপেক্ষা করছে নতুন একটি অর্থনীতির। আমাদের তরুণ সমাজরা স্বপ্ন দেখছে স্মার্ট বাংলাদেশের, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা নির্মাণ প্রকল্পে মাননীয় অর্থমন্ত্রী দ্বারা প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি জোর দিয়েছেন 2041 সালের জন্য আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের উপরে। এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সোনারগাঁও উপজেলাকে শিল্পনগরী অঞ্চল ও উন্নয়নের কেন্দ্রবিন্দু গেটওয়ে হিসেবে ঘোষণা দিয়েছেন। 2008-এর পূর্বে, নবম জাতীয় সংসদের পূর্বে বাংলাদেশের চিত্র ছিল ভিন্ন। এক দুর্ভিক্ষ, দুর্নীতি, সমস্ত অর্থ লুটপাট করে হাওয়া ভবনে সমস্ত অর্থ নিয়ে যেত সেই বিএনপির চক্র দুর্নীতিবাজরা। জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর আমাদের বাংলাদেশের চিত্র পাল্টাতে শুরু করেছে। সোনারগাঁ হয়েছে অর্থনৈতিক একটি জোন। সোনারগাঁ রূপান্তরিত হয়েছে পাওয়ার হাবে, যেখানে ইতিমধ্যেই 4টি বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। 4টি আমাদের সোনারগাঁয়ে 4টি ইকোনমিক জোন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, যেখানে ছোট বড় প্রায় 400-রও বেশি শিল্প প্রতিষ্ঠান, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এই জোনগুলিকে আমরা বিশেষভাবে নজর দিয়ে যারা এখানে উদ্যোক্তা তাদেরকে সেই পরিবেশ সৃষ্টি করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা সকলে তাদের পাশে ছায়ার মতো থেকে তাদেরকে আমরা সেই সহযোগিতা করে যাচ্ছি। এই বৃহৎ প্রতিষ্ঠানগুলির দেশের চাহিদা পূরণ। 1 মিনিট বলবেন, 1 মিনিট। মাননীয় স্পিকার, 2 মিনিট। রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশাল ভূমিকা রাখছে। দুঃখের বিষয় হলো মাননীয় স্পিকার, যেখানে আমরা এই উদ্যোক্তাদের একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা বিশেষ ভূমিকা রাখছি,
কিন্তু এখানে দেখা যায় কিছু কিছু ফ্যাক্টরির কারণে আমাদের সোনারগাঁর বিভিন্ন বর্জ্য নিষ্কাশনের কারণে, কেমিক্যাল নিষ্কাশনের কারণে পরিবেশ আজকে হুমকির মুখে। আজকে ছোট ছোট শিশুরা বা অথবা যারা নাকি আমাদের গর্ভবতী মায়েরা, তারা আজকে মৃত্যুর দিকে পাঞ্জা লড়ছে এবং ছোট ছোট বাচ্চারাও তারা বিভিন্নভাবে তাদের চর্মরোগে তারা আক্রান্ত। আমরা চাই আপনার মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কিন্তু প্রজন্মকে সঠিক পরিবেশ আমাদের উপহার দিতে হবে। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলি সচেতন হয়ে আমাদের যাতে পরিবেশকে দূষণ না করে আমাদের সোনারগাঁর আগামী ভবিষ্যতের জন্য যাতে সেই পরিবেশটি তৈরি করে দেয়। আমাদের বাংলাদেশে এবং আমাদের সোনারগাঁয় পুরুষ এবং মহিলাদের কিন্তু ভোটের অধিকার সমান এবং আমাদের সমান তাদের আমাদের সেখানে তাদের একটা চাহিদা ছিল গ্যাস। আমি জানি না এই সিদ্ধান্ত কবে, যদি কোনো সময় হয় তাদের এই দাবিটি অবৈধ গ্যাসগুলিকে বৈধ করা জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আমি সোনারগাঁবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন হয়েছে, এক মিনিট বলুন, 1 মিনিট। স্পিকার, আমার মতে আমাদের সোনারগাঁয়ের যে রাস্তাঘাটগুলি রয়েছে সেগুলি আমাদের ধারাবাহিকভাবে উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ সিস্টেমগুলি আমাদের উন্নয়ন করা উচিত। ড্রেনেজ ব্যবস্থা যদি আমরা উন্নয়ন করতে না পারি, প্রশস্ত করতে না পারি, আমাদের তাহলে যে অর্থটি আমরা এই প্রকল্পে, এই রাস্তাঘাটে আমরা যেটি ব্যয় করছি সেটা আমার মনে হয় সেটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে আমরা পারছি না। সেটি আমরা আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলি সর্বপ্রথমে করা দরকার, রাস্তাগুলি প্রশস্ত করা দরকার। আমাদের সোনারগাঁ পর্যটন নগরী একটি এলাকা, সেখানে আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, আমাদের ঈদের পরের দিন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁয়ে গিয়েছিলেন। আপনারা জানেন মাননীয় স্পিকার, সময় শেষ করুন, 1 মিনিট। মাননীয় স্পিকার, 1 মিনিট। আশ্রমে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ দর্শনার্থীরা সেখানে উপস্থিত হন। আমরা দাবি করেছিলাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে আমাদের সেই বারোদির আশ্রমের পাশে একটি স্বাস্থ্য সাবসেন্টার একটি রয়েছে, সেটিকে যদি আমরা 20 শয্যা একটি ছোট একটি স্বাস্থ্য কমপ্লেক্স করে দিতে পারি, কারণ দেশি বিদেশি এত দর্শনার্থীরা সেখানে উপস্থিত হয়, যদি কোনো সময় তারা অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাদেরকে উপজেলায় সেখান থেকে অন্য চিকিৎসার জন্য নিয়ে যেতে তাদের অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারে। সেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সেটা যুগ উপযোগী একটি চাহিদা আমাদের বারোদি ইউনিয়ন থেকে এসেছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলে সেখানে উপস্থিত ছিলেন। আমি আমার বক্তব্যের শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব শফিউল আলম চৌধুরী, 236 মৌলভীবাজার 2। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, দেশের 2024-25 সালের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এটি আমাদের দেশের 53তম বাজেট। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনার বদন্যতায় সংসদ সদস্য হিসাবে মহান জাতীয় সংসদে বাজেটের উপর আমার প্রথম বক্তব্য। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75-এর কালো রাত্রিতে বঙ্গমাতা সহ যারা সেই
দিন শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা জানাই শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা অস্ত্র হাতে এই দেশকে স্বাধীন করেছিলেন। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি 30 লক্ষ শহীদের রক্তের ঋণ, 2 লক্ষ নির্যাতিত মা বোন যাদের আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সাথে সাথে কৃতজ্ঞতা এদেশের সকল কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রতি যাদের শ্রমে ঘামে আজকে বাংলাদেশ এই জায়গায় এসেছে। মাননীয় স্পিকার, মানুষ সামাজিক জীব, আবার আমরা দারুণভাবে অর্থনৈতিক জীবও বটে। সেটা টের পাই বাজারে গেলে, যখন পকেটের মাপ আর বাজারের ব্যাগের গড়মিল দেখা দেয় তখন। দেশ কিভাবে চলবে, দেশের সব মানুষজন কেমন ভাবে থাকবে তা নির্ধারণ করে দেশের অর্থনীতি, আর অর্থনীতির চেহারা সবচেয়ে সহজভাবে ধরা পড়ে বার্ষিক বাজেটে। মাননীয় স্পিকার, যে কারণে বাজেট শেষ বিচারে হয়ে দাঁড়ায় রাজনীতির উন্নয়ন, অগ্রগতি এবং নির্বাচনী অঙ্গীকারের দলিল হিসেবে। মাননীয় স্পিকার, আমি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী, আমি কোনো তাত্ত্বিক নই, বিশেষজ্ঞ নই, একজন রাজনৈতিক কর্মী হিসাবে যতটুকু বুঝি, মাননীয় অর্থমন্ত্রী গভীর আত্মপ্রত্যয় বর্তমান ক্রান্তিকালীন সময়ে একটি দূরদর্শী সম্পন্ন বাজেট উপস্থাপন করেছেন, যেখানে আমাদের আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন প্রাধান্য পেয়েছে। আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি, মাননীয় অর্থমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া ও করণীয় অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজেট বক্তৃতায় উপস্থাপন করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রী, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও অভিজ্ঞ এই জনপ্রতিনিধিকে জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা। এই স্বল্প সময়ে বাজেটের উপর আলোচনা করা খুবই দুরূহ। আমি খুব ছোট করে যে কথাগুলো বলতে চাই, 1996 সালে বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর মহানুভবতা ও দেশের মানুষের প্রতি যে অসীম ভালোবাসার প্রতিফলন তার কন্যা জয়নেত্রী শেখ হাসিনার মধ্যে। মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি সরকার উদারভাবে সামাজিক, অর্থনৈতিক এবং কৃষিক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন। গত বছরের বাজেট থেকে এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে 3,000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি, কোভিড-19, জলবায়ু পরিবর্তন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশ্বজুড়ে বিভিন্ন উন্নত দেশও তাদের জিডিপির প্রবৃদ্ধি বজায় রাখতে ব্যর্থ হয়েছে, যেখানে আমরা সফল হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেশের উন্নয়ন অগ্রগতির পাশাপাশি জিডিপির প্রবৃদ্ধি আমরা ঊর্ধ্বমুখী রাখতে সক্ষম হয়েছি। আমাদের পার্শ্ববর্তী সকল দেশ থেকে আমরা অর্থনৈতিক সামাজিক সূচকে এগিয়ে রয়েছি। 2026 সালে ইনশাআল্লাহ আমরা এলসিডি থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। এই উত্তরণের সাফল্যের পাশাপাশি আমাদের সামনে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ মুখোমুখি আমরা হব। এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্ব, জনবান্ধব প্রশাসন, সৎ ব্যবসায়ী এবং দুর্নীতির ক্ষেত্রে বঙ্গবন্ধু বারে বারে স্বাধীনতার পরে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, আজ আমরা আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর প্রতিটি কথা, বক্তব্য এবং নীতিকে আমরা প্রাসঙ্গিক হিসাবে ধরতে পারি। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে যোগ্যতার ভিত্তিতেই টিকে থাকতে হবে। আমাদের আর্থিক খাত এবং সুশাসন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধানের 15 ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন। আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই সংবিধানের ধারণা ও কর্তব্য বাস্তবায়নে তার বাজেট বক্তৃতায় নানা কর্মসূচির কথা তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার কোনো বিকল্প নেই। এই দুই খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। আমাদের বার্ষিক মাথাপিছু আয় 2023 সালে $2,528 মার্কিন ছিল, আর সেটি বৃদ্ধি পেয়ে একটি উন্নত দেশের মর্যাদা অর্জনের জন্য জাতিসংঘ দ্বারা নির্ধারিত ন্যূনতম
$500 উন্নীত করতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ও অভিবাসন উভয় ক্ষেত্রে প্রধানত স্বল্পদক্ষ অদক্ষ কর্মী কাজ করে থাকে। ফলে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জনে 3টি মানদণ্ড পূরণে আমাদের জন্য অনেকটাই কঠিন হবে। এসব চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে অবশ্যই শিক্ষিত ও উচ্চ দক্ষতা সম্পন্ন সমশক্তি তৈরির উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে, যার লক্ষ্য হবে উৎপাদনশীলতা ও জিডিপির হার বৃদ্ধি এবং উদ্ভাবনাকে উৎসাহিত করা। শ্রমিকদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম চালিকা শক্তি, যা জিডিপির বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। শুধু 2023 সালে রেমিটেন্স হিসাবে প্রায় $21.9 বিলিয়ন এসেছে। বর্তমানে প্রায় 80 লাখ বাংলাদেশি অভিবাসী বিশ্বজুড়ে কর্মরত এবং বার্ষিক গড় 0.3 থেকে 0.4 মিলিয়ন মানুষ অভিবাসন গ্রহণ করেছে। এই ক্ষেত্রে 2 মিনিট বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই ক্ষেত্রে 57% অদক্ষ শ্রমিক, মাত্র 0.41% পেশাজীবী এবং 34.95% দক্ষ শ্রমিক হিসেবে কাজ করে থাকে। আমি একটি প্রস্তাব রাখতে চাই, আমাদের দেশে যে প্রাইমারি এবং হাই স্কুল রয়েছে, আমাদের আরো হাই স্কুল এবং প্রাইমারি স্কুল নতুনভাবে স্থাপন করতে হবে। আমরা নতুনভাবে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় স্থাপন করব। সাধারণ বিশ্ববিদ্যালয় বা কলেজ আগামী 10 বছরের জন্য আমরা বন্ধ রেখে আমাদের দেশে নতুন নতুন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করবে। কর্মমুখী এবং দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারি। মাননীয় স্পিকার, আমি যখন এই মহান সংসদে বক্তব্য রাখছি, তখন আমার নির্বাচনী এলাকা কুলাউড়া সহ পুরো সিলেটে প্রায় 15 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। উপর্যুপরি বন্যায় গোটা সিলেট অঞ্চল বিধ্বস্ত। মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে সিলেট সরজমিনে দেখে এসেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে দাবি জানাবো, সিলেট অঞ্চলে নদী খনন ও হাওর উন্নয়ন বিশেষ বরাদ্দ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের একটি জাতীয় প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, কিন্তু এটি কোথায় আছে, কিভাবে কাজ করে তা আজকে আমাদের জানা প্রয়োজন, তদারকি করা প্রয়োজন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে শুরু করে আমার নির্বাচনী এলাকার কুলাউড়ার উপজেলার হসপিটালটিও আজকে বন্যার পানিতে নিমজ্জিত। জলবায়ু পরিবর্তন, পাহাড়ি ঢল, অধিক বৃষ্টিপাত, বিভিন্ন খাল বিল ভরাট হয়ে যাওয়া, নভ্যতা কমে যাওয়া সিলেট অঞ্চলে জন্য একটি বিশেষ মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আরো 1 মিনিট চাইব দয়া করে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমাদের সিলেট যোগাযোগ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। আমাদের সিলেটের মহাসড়কের কাজ শুরু হয়েছে, তার গতি অনেক কম। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি টার্মিনাল হচ্ছে, সেটার গতি অত্যন্ত কম। আমাদের সিলেটের যে রেল লাইনটি ঢাকা সিলেটের আখাউড়া থেকে আমাদের সিলেটের যে অংশটা, এই সেকশনটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রতি বছর অসংখ্য জানমালের ক্ষতি হয়, দুর্ঘটনা ঘটে। কুলাউড়া জংশন থেকে শাবাদপুর একটি লাইন গত 15 সাল থেকে আমাদের সেই উন্নয়নের কথা, কিন্তু সেই লাইনটি এখনো চালু হয়নি এবং কবে চালু হবে সেটাও আমরা জানি না। মাননীয় স্পিকার, আমাদের সিলেটের এই উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, মৌলভীবাজার জেলার একটি দাবি, আমাদের একটি মেডিকেল কলেজ যদি স্থাপন করা যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আকুল দৃষ্টি শেষ করুন। মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি তার পূর্বসূরি হিসাবে আমাদের সিলেটের 2 জন কৃতি সন্তান শাহ এস এম কিবরিয়া, আবুল বাল আব্দুল মোহিত, তারা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছেন। তারা গণমুখী এবং এদেশের উন্নয়নে যে বাজেট প্রণয়ন করেছেন, পাশাপাশি সাইফুর রহমান সাহেবও বিভিন্ন সময়ে বাজেট উপস্থাপন করেছেন। আমি একটি প্রস্তাব রেখে শেষ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন এদেশের মানুষের জন্য, আমাদেরকে পেনশনের আওতায় এনেছেন। আমরা একটি স্বাস্থ্য বীমা, হাসিনা হেলথ কেয়ার চালু করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমাদের দেশে অনেক জমি রয়েছে,
সেই জমিতে আস্তে আস্তে কৃষিকাজ বাড়ছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন সিলেটে জমির কম ব্যবহার করা হয়, আমরা চাই আমাদের জমিগুলো সমবায়ের মাধ্যমে সারা দেশে চাষ হোক, কারণ আমাদের আইল দিয়ে দিয়ে আমাদের ক্ষেতের অনেক জমি নষ্ট হয়ে যায়। এগুলো ভবিষ্যতে মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দেশে যে উন্নয়ন হচ্ছে, অগ্রগতি হচ্ছে, আমাদের দেশে মেগা প্রকল্পগুলোর কথা বাদই দিলাম, প্রায় 2 কোটি মানুষ আজকে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার আওতায় আছে। বিশেষ কাজের মাধ্যমে টিসিবি থেকে ন্যায্য মূল্যে আরো প্রায় 1 কোটি মানুষ তারা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে, ক্রয় করতে পারে। আজকে বিএনপি সহ কিছু দল, কিছু জ্ঞানপাপী দেশি বিদেশি কিছু সংস্থার অর্থপুষ্ট, যারা রাজনৈতিক কারণে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি, আওয়ামী লীগের এই উন্নয়ন আজকে জয়শ্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিশ্বের এই যে টালমাটাল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, এই জায়গায় যে দেশ দৃশ্যমান উন্নয়ন হচ্ছে তারা তার চোখে দেখে না। তারা টিনের চশমা পড়ে আছে, তাদের টিনের চশমা নিয়ে তারা থাকুক। আমরা উন্নয়ন নিয়ে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের মানুষ ভরসা করে, আমাদের আছেন শেখ হাসিনা, তার উপরে এই ভরসা এই দেশের মানুষের। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য